রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে আলোচনার আয়োজন করতে আগ্রহী চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দ্বিপাক্ষিক বৈঠকের পরে একান্তেও কথা বলেন দুই নেতা। এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তারেক রহমান। 4 দিনের সফর শেষে চীন সরকারের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। চীন থেকে আরেফিন শাকিলের প্রতিবেদন। এ যেন নতুন অধ্যায়ের সূচনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সৌহার্দ্যপূর্ণ আন্তরিক শুভেচ্ছা বিনিময়ে বর্ণিল হয়ে ওঠে গ্রেট চায়নার গ্রেট হল অব দ্য পিপল। পরে দুই নেতা বসেন দ্বিপাক্ষিক বৈঠকে। নির্ধারিত 40 মিনিটেরও বেশি সময় ধরে চলে আনুষ্ঠানিকতা। একান্তে বেশ কিছু সময় কথাও বলেন চীন বাংলাদেশের দুই শীর্ষ নেতা। পরে বৈঠকের বিষয়বস্তু গণমাধ্যমে তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। জানান, এই সফরে 17টি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ। এই দ্বিপাক্ষিক আলোচনার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউ স্বাক্ষরিত হয়েছে। 16 পয়েন্ট সম্বলিত একটি যৌথ ইস্তেহার, যেটি আপনারা খুব শীঘ্রই পাবেন পাবলিকলি। সেখানে এই পুরো সফরের বিস্তারিত যে আন্ডারস্ট্যান্ডিংগুলো হয়েছে, যেখানে ঐক্যমত্য হয়েছে, সেই কনসেনসাসগুলো তুলে রাখা হবে। বৈঠকে সরকার প্রধান পূর্ণ ব্যক্ত করেন এক চীন নীতিতে বাংলাদেশের সমর্থন। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের দুতিয়ালি, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোর কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন সহ বিভিন্ন খাতে চীনের আগ্রহ প্রকাশ পায় দুই নেতার এই গুরুত্বপূর্ণ বৈঠকে। রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে, এবং আমরা সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে রোহিঙ্গা প্রত্যাবাসন, যেটা ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় শুধুমাত্র সম্ভব হয়েছিল, আমরা এই বিষয়ে সামনে আলোচনা শুরু করব। This visit has not only been historic, but it marks a new era and his vision of development for our country and the way he sees and views the region for cooperation and stability is widely being accepted by major leaders and significant leaders of the world. এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, যিনি দেশটির তৃতীয় সর্বোচ্চ ব্যক্তি। পরে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ঘুরে দেখেন কমিউনিস্ট পার্টির মিউজিয়াম। প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 4 দিনের সরকারি সফরে চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং থেকে শুক্রবার রাতেই ঢাকা ফিরছেন তিনি। এর আগে চীন সফরে আসা বাংলাদেশের সরকার প্রধানদের মধ্যে বেশিরভাগের অগ্রাধিকার তালিকায় শীর্ষে ছিল ঋণ কিংবা আর্থিক সহযোগিতা। এক্ষেত্রে ব্যতিক্রম বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো ও পাশাপাশি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে চীনের সহযোগিতা আরও বৃদ্ধি করা। প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা বলছেন, তারা ধীরে ধীরে ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে সক্ষমতা বৃদ্ধি করতে চায়। বাংলাদেশের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে চীন। বলছে, বাংলাদেশের এই অবস্থানেও চীন বরাবরের মতো পাশে থাকবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, বেইজিং, চীন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সময়ের সাথে পাল্লা দিয়ে ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে একের পর এক মরদেহ, মিলছে জীবিতদেরও সন্ধান। এ পর্যন্ত উদ্ধার হয়েছে 235 জনের মরদেহ, আহত 4300। সবচেয়ে বেশি বিপর্যস্ত উপকূলীয় শহর লা গুয়াইরা, যেখানে ধসে পড়েছে শতাধিক ভবন। ভেনেজুয়েলার এই দুর্যোগ যুদ্ধ সংঘাতে বিভক্ত বিশ্বকে করেছে ঐক্যবদ্ধ। একসময়ের শত্রু যুক্তরাষ্ট্র তো বটেই, উদ্ধার অভিযানে যোগ দিয়েছে চিলি, মেক্সিকো সহ বহু দেশ।
ভেনেজুয়েলার উপকূলীয় শহর লা গুয়াইরা এখন যেন যুদ্ধবিধ্বস্ত কোনো নগরী। বিস্তীর্ণ এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বুধবারের ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 4,80,000 বাসিন্দার এই শহর। ধসে পড়েছে শতাধিক ভবন, ক্ষয়ক্ষতির শিকার 70,000-এর বেশি পরিবার। বহু স্থাপনা ধসে পড়েছে রাজধানী কারাকাসেও। ভূমিকম্পের পর অনেকটা সময় পেরিয়ে গেলেও এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। হতভাগ্যদের মধ্যে যারা বেঁচে আছেন, সময় গড়ানোর সাথে সাথে কমছে তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা। প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট উপেক্ষা করেই ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধানে নিরলস চেষ্টা উদ্ধারকর্মীদের। খোঁজা হচ্ছে নিহতদের মরদেহ। প্রাণহানির এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা এখনও অজানা। নিখোঁজ প্রিয়জনদের জীবিত পাওয়ার আশায় ভিড় করছেন স্বজনরা। বুঝতে পারছি না কি করব। আমি সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। পরিস্থিতি এমন যে আমাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। আমি জানি না সে কোথায় চাপা পড়ে আছে। সেনাবাহিনীকে বলবো আপনারা আমাদের সহায়তা করুন। মানুষের আপনাদের প্রয়োজন এখন। ট্রাক্টর, এক্সকাভেটর নিয়ে নির্মাণ শ্রমিকদের নিয়ে আসুন। আমরা আপনাদের অপেক্ষায়। যুদ্ধ সংঘাতে যখন বিভক্ত বিশ্ব, তখন ঐক্যের বার্তা দিচ্ছে ভেনেজুয়েলার এই দুর্যোগ। একসময় যাদের সাথে ছিল বৈরী সম্পর্ক, সেই যুক্তরাষ্ট্র এরই মধ্যে যোগ দিয়েছে উদ্ধার তৎপরতায়। মেক্সিকো, চিলি, এল সালভাদোর সহ আরও কয়েকটি দেশও পাঠিয়েছে উদ্ধারকারী দল। মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে দেশটির পাশে দাঁড়াচ্ছে অনেকে। দুর্যোগ মোকাবেলায় ভেনেজুয়েলার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি বেশ জোরালো হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ফেসবুক পোস্টে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী জানান, ভেনেজুয়েলায় হওয়া জোরালো ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। ভেনেজুয়েলাবাসীর পাশে বাংলাদেশের জনগণ সংহতি প্রকাশ করছে বলেও উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। সংকট মোকাবেলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণের জন্য শক্তি, সাহস কামনা করেন তিনি। গুমের শিকার পরিবারগুলোকে ভাতা দেয়া রাষ্ট্রীয় দায়িত্ব বলে মনে করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়ীদের প্রকাশ্যে বিচারে হওয়া উচিত বলে মত তার। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নির্যাতিত ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবসে গুমের শিকার পরিবারের সংগঠন মায়ের ডাক আয়োজিত জাতীয় সংলাপে একথা বলেন তিনি। 1 বছরের মধ্যে সব গুমের মামলার নিষ্পত্তির কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আমার বাবা মারা যেত, তাহলে তার একটা কবর থাকতো, আমি গিয়ে দাঁড়িয়ে বলতে পারতাম এটা আমার বাবার কবর। আমার কাছে ওইটাও নাই। আমি সেই ছোট্টবেলা থেকে বাবার একটা ছবি নিয়েই হাঁটি আর জানি এটা আমার বাবা। আমার বাবাকে ওরা ফিরিয়ে দেয়। বাবাকে মনে নেই, বেঁচে আছেন কিনা তাও জানেন না সন্তান স্বজনরা। তাদের ফিরে আসার অপেক্ষায় গুমের শিকার প্রতিটি পরিবারের সদস্য। গুম এবং মানবাধিকার আইনটাকে কিভাবে আরো আধুনিক করে এবং শক্তিশালী করে আবার জাতীয় সংসদে উত্থাপন করে সেটা পাশ করা হয় এবং এর মাধ্যমে বিচার নিশ্চিত করা হয়। যারা ফিরে এসেছেন তাদের অভিজ্ঞতা শুনলেও শিউরে ওঠে গা। মনে হয়েছিল আমার জীবন মনে হয় এখানেই থেমে যাবে, আমি মনে হয় এখানেই মারা যাব। স্বৈরাচার শাসন আমলে এই গুমের ভিকটিমরা ছিল নিজের দেশের উদ্বাস্তু। এত নির্মম নিষ্ঠুরতা চালিয়েছেন যারা, তাদের বিচারের জন্য একাট্টা থাকার পরামর্শ ডেপুটি স্পিকারের। ফাঁসির মঞ্চের আসামিরা এই সংসদে আছেন, আয়নাগরের যারা ছিলেন তারা এই সংসদে আছেন, গুম হওয়া ব্যক্তিগণ এই সংসদে আছেন। তারা অফকোর্স অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের সাথে কথা বলে সংসদে একটা সংসদীয় স্পেশাল কমিটি করতে হবে। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, 1 বছরের মধ্যেই ট্রাইব্যুনালে ঝুলে থাকা সব গুমের মামলার নিষ্পত্তি করা হবে। অনেক পরিবারের সদস্য আমাদের কাছে আসতে চান না, আমরা অনেক কষ্ট করে তাদেরকে ফোন করে নোটিশ পাঠিয়ে আমরা কিন্তু তাদেরকে আনতে পারি না, তখন আমরা বাধ্য হয়ে তাদের কাছে যাই। মানবাধিকার কর্মী নূর খান লিটন অভিযোগ করেন, বিচারের পথ সুগম করতে মরদেহ খুঁজে পাওয়া জরুরি, কিন্তু সেই তৎপরতা দেখা যাচ্ছে না। একটি নির্দিষ্ট কবরস্থান আছে মুন্সিগঞ্জ সার্কিট হাউসের উল্টা দিকে,
অনেক বেওয়ারিশ লাশ, যেগুলি সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে তারা গুম ভিকটিম হতে পারেন, এই কবরস্থানের লাশগুলো উঠিয়ে ডিএনএর স্যাম্পল কালেক্ট করেন। গুমের শিকার পরিবারগুলোর কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই ছোট ছোট মেয়েগুলো যখন বলে যে বলে গেল আপনি, এই কষ্ট রাখা যায় না। আপনাদের অনেক ধন্যবাদ। মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে? অবশ্যই ভাতা দিতে হবে, এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করেছি। তবে সরকারের কর্তা ব্যক্তিদের আশ্বাসে খুশি হতে পারছেন না গুম নির্যাতনের শিকার পরিবারগুলো। তারা চান দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি। অনুরোধ করব অন্তত পক্ষে যাতে উনাকে হাত করা পড়ে এর পরের বার আমরা আদালতে আসতে দেখি। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের খবর। আজ দিবাগত রাতে রয়েছে গ্রুপ আই এর শেষ রাউন্ডের 2 ম্যাচ। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও নরওয়ে। অন্য ম্যাচে শেষ 32-এর আশা বাঁচিয়ে রাখতে মাঠে লড়বে সেনেগাল ও ইরাক। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রথম 2 ম্যাচে জিতে 6 পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফ্রান্স ও নরওয়ে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ফ্রান্স, আর শীর্ষস্থান দখল নিতে জয়ের বিকল্প নেই নরওয়ের। ম্যাচটিতে নজর থাকবে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হাল্যান্ডের উপর। এদিকে 2 ম্যাচে হেরে টেবিলের তলানিতে থাকা সেনেগাল ও ইরাকের জন্য এটি বিশ্বকাপে টিকে থাকার লড়াই। টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই 2 দলের সামনে। যে দল বড় ব্যবধানে জয়লাভ করবে নকআউট পর্বে ওঠার আশা আরও জোরালো হবে সেই দলের জন্য। সুইডেনের সঙ্গে 1-1 গোলে ড্রয়ে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ডে জাপান, নকআউট পর্বে সামুরাই ব্লুদের প্রতিপক্ষ ব্রাজিল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের 56 মিনিটে দাইজেন মাইদার গোলে লিড নেয় জাপান। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে আরও মরিয়া হয়ে ওঠে সুইডেন। 6 মিনিট পর অ্যান্টনি এলাঙ্গার গোলে সমতায় ফেরায় সুইডেন। ডি বক্সের বাইরে থেকে গতিময় বাঁকানো শটে প্রতিপক্ষের জালে বল জড়ান এলাঙ্গা। শেষ পর্যন্ত 2 দলের কেউই আর গোলের দেখা না পেলে 1-1 সমতায় নিষ্পত্তি হয় ম্যাচের। তাতে গ্রুপ রানার্স আপ হয়ে পরের রাউন্ড নিশ্চিত করে জাপান, আর 4 পয়েন্ট নিয়ে 3 থেকে নকআউটে পা দিয়েছে সুইডেন। রাউন্ড অফ 32-তে জাপানের প্রতিপক্ষ এখন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। কেউ ভাবেনি তারা পারবে, সবাই লিখেছিল বিদায়ের এপিটাফ। কিন্তু বিধাতা ইকুয়েডরের কপালে এঁকেছিলেন সৌভাগ্যের টিকা। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে স্তব্ধ করে নকআউটে লাতিন আমেরিকার প্রতিনিধিরা। ঘটল 20 বছরের অপেক্ষার অবসান। ঐতিহাসিক জয়ে উৎসবে ভাসছে ইকুয়েডর। অবিশ্বাস্য রূপকথার গল্প নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আইভরি কোস্টের কাছে হার, এরপর নবাগত কুরাসাওয়ের সঙ্গে অবিশ্বাস্য ড্র। ক্রীড়া বিশ্লেষকরা নকআউটের তালিকা থেকে ইকুয়েডরের নামটা কেটেই দিয়েছিলেন। সবাই চোখ বন্ধ করে বাজি ধরেছিলেন তার বিদায়ের পক্ষেই, কারণ শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। হারলেই ধরতে হবে ঘরের বিমান। বাঁচামরা লড়াইয়ে নামা ম্যাচের 2 মিনিটেই গোল হজম করে ইকুয়েডর। যেভাবে শুরু করেছিল তাতে মনে হচ্ছিল প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসাতে প্রস্তুত জার্মানরা। ইকুয়েডরের 23তম আসরের গল্পটা বুঝি এখানেই শেষ। কিন্তু ফুটবল বিধাতা হয়তো লিখে রেখেছিলেন অন্য এক রূপকথা। জার্মানির আক্রমণ সামলে বুক চিতিয়ে লড়ল লাতিন আমেরিকার এই দলটি। প্রথম গোলের ধাক্কা সামলে সমতা, আর দ্বিতীয়ার্ধে জার্মানিকে স্তব্ধ করে দেয়া সেই জয়সূচক গোল। ব্যাস 2-1 ব্যবধানে জার্মানিকে হারিয়ে নকআউট নিশ্চিত করল ইকুয়েডর। যে জার্মানিকে এর আগে কখনো হারাতে পারেনি তারা, তাদের হারিয়েই ইতিহাস। 2006 সালের পর দীর্ঘ 20 বছরের অপেক্ষা শেষে আবারও বিশ্বমঞ্চের নকআউটে ইকুয়েডর। গ্যালারিতে তখন 1000 মাইল দূর থেকে আসা ভক্তদের চোখে জল। এ জল পরাজয়ের নয়, এ জল বুক ভরা গর্বের, রূপকথার সাক্ষী হওয়ার। ম্যাচ শেষে ইকুয়েডরের আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ সেবাস্তিয়ান যেন মেলালেন ফুটবল আর জীবনকে। কারণ জীবনটা এরকমই, কখনো হাসায় কখনো কাঁদায়, কিন্তু লড়ে যেতে হয় সব সময়। প্রথম 2 ম্যাচে হতাশাজনক পারফরমেন্সের পর 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোটা আকাশকুসুম কল্পনাই ছিল, কিন্তু ইকুয়েডর সেটা করে দেখিয়েছে। কারণ জীবনের মতোই ফুটবলেও সব সম্ভব।
বিশ্বকাপে এ যাবৎকালের সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে ইকুয়েডর এখন উৎসবের নগরী। প্রায় 2 যুগ ধরে নকআউটে না ওঠার আক্ষেপ ঐতিহাসিক জয় দিয়ে কাটায় আনন্দের সাগরে ভাসছে সমর্থকরা। ম্যাচটা সত্যি কঠিন ছিল, কিন্তু আমরা পেরেছি। আমরা কখনোই আশা হারাইনি এবং সত্যি বলতে এর ফল আমরা পেয়েছি। পরিবেশটা বেশ রোমাঞ্চকর ছিল, দারুণ লেগেছে। আমরা আশা করিনি যে ইকুয়েডর এভাবে ঘুরে দাঁড়াবে। এটা সত্যি অবিশ্বাস্য ছিল। আমরা সবসময় বিশ্বাস রেখেছিলাম, সবসময় ভরসা রেখেছিলাম, ঠিক আসল ইকুয়েডরিয়ানদের মতো যারা শেষ পর্যন্ত লড়াই করেছে। এখান থেকে আমরা আরো বড় কিছুর দিকে এগিয়ে যাব। আমার মনে হয় এটি আবেগ ভরপুর একটি ম্যাচ ছিল, যেখানে ইকুয়েডর গোল করার প্রচুর সুযোগ পেয়েছিল, কিন্তু গোলগুলো কোনোভাবেই আসছিল না। সেবাস্তিয়ান আর তার দলের চোখ এখন আরও উঁচুতে। ইকুয়েডর এর আগে কখনো কোয়ার্টার ফাইনাল খেলেনি। এবার কি তবে নতুন ইতিহাস লেখার পালা? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপে নকআউট পর্বে উঠল আইভরি কোস্ট। ই গ্রুপের শেষ ম্যাচে কুরাসাওকে 2-0 হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করল টানা 3 বিশ্বকাপের গ্রুপ পর্বে বিদায় নেওয়া আফ্রিকান দেশটি। ম্যাচের 7 মিনিটেই গোল করে আইভরি কোস্টকে এগিয়ে দেন পেপে। প্রথমার্ধে 1-0 এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ে আইভরি কোস্ট। 64তম মিনিটে বাঁ পায়ের দারুণ শটে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন পেপে। শেষ পর্যন্ত সহজ জয়ে গ্রুপ পর্বের বাধা পেরোয় আইভরি কোস্ট। আর 3 ম্যাচে 1 পয়েন্ট নিয়ে বিদায় নিল প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে আসা কুরাসাও। জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়া ইকুয়েডর কোচ সেবাস্তিয়ানকে ফুটবলের কৌশল শিখিয়েছেন স্বয়ং লিওনেল মেসি। তবে লিওনেল স্ক্যালোনিকে বিশ্বাসঘাতক বলা সেবাস্তিয়ান বেকাসেসে হতে পারতেন লিওনেল মেসিকে বিশ্বকাপ জেতানো কোচ। 2018 বিশ্বকাপে লিওনেল মেসিদের ডাগ আউটে থাকাই বেকাসেসে এখন নেট দুনিয়ার নতুন সেন্সেশন। রেফারির শেষ বাঁশি বাজতেই যেন বিস্ফোরিত হলো নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। ডেথ গ্রুপের সব হিসাব পাল্টে দিয়ে শক্তিশালী জার্মানিকে 2-1 গোলে স্তব্ধ করে দিল ইকুয়েডর। রচিত হলো নতুন এক রূপকথা, যে রূপকথার নায়কের নাম সেবাস্তিয়ান। দলের ইতিহাস গড়া জয়ের পর গ্যালারিতে ছুটে গিয়ে যিনি আলিঙ্গনে জড়ান নিজের পরিবারকে। কিন্তু কে এই সেবাস্তিয়ান বেকাসেসে? যিনি ইকুয়েডরের ফুটবলে দেখাচ্ছেন নতুন স্বপ্ন, তিনি আসলে আর্জেন্টাইন ফুটবলের এক চেনা মুখ। 2015 সালে চিলিকে কোপা আমেরিকা জেতানোর মাস্টার প্ল্যান তৈরিতেও ছিল তার অবদান। 2018 বিশ্বকাপে লিওনেল মেসিদের ডাগআউটে হোর্হে সাম্পাওলির সহকারী ছিলেন এই বেকাসেসে। 2025 সালে ডি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেবাস্তিয়ান বলেছিলেন তার জীবনের সবচেয়ে বড় পাঠশালা নাকি স্বয়ং ফুটবল ঈশ্বর লিওনেল মেসি। এলএম10-এর কাছ থেকে দেখা নেতৃত্ব আর ম্যাচ রিডিং আজ ইকুয়েডরকে বানিয়েছে এক জায়ান্ট কিলার। তবে সেবাস্তিয়ান হতে পারতেন লিওনেল মেসিরও কোচ। 2018 সালে সাম্পাওলির 3 জন সহকারী ছিলেন, পাবলো আইমার, লিওনেল স্ক্যালোনি আর এই সেবাস্তিয়ান। সে সময় কোচ খেলোয়াড় দ্বন্দ্বে কোচের পক্ষে ছিলেন সেবাস্তিয়ান আর মেসিদের পক্ষে ছিলেন মেসির 2 সাবেক সতীর্থ স্ক্যালোনি ও আইমার। সাম্পাওলি স্যাকড হলে সেবাস্তিয়ানেরও আর্জেন্টাইন ডাগআউটে দাঁড়ানো হয়নি। পরে স্ক্যালোনিকে সেবাস্তিয়ান বিশ্বাসঘাতকও বলেছিলেন। তবে সাদা চুলের এই প্রিন্স সেবাস্তিয়ানের গল্পটা হতে পারত অন্যরকম। কিশোর বয়সে আর্জেন্টিনার অপেশাদার ক্লাবে রাইট ব্যাক হিসেবে খেলতেন তিনি, কিন্তু খুব দ্রুতই বোঝেন পায়ে বল নিয়ে মাঠে দৌড়ানো তার কাজ নয়, তার কাজ মগজ খাটানো। তাই বুটজোড়া তুলে রেখে মাত্র 24 বছর বয়সেই হাতে তুলে নেন কোচের ট্যাকটিক্স বোর্ড। সেই ছেলেটাই আজ ডাগআউটের রাজা, যার সাহসী সিদ্ধান্ত, ভয়ডরহীন ফুটবল আর আক্রমণাত্মক কৌশলের সামনে আত্মসমর্পণ করল 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তবে মাঠে খেলার অভিজ্ঞতা না থাকায় সমালোচনার শিকারও কম হননি সেবাস্তিয়ান। তাকে যখন কোচ করা হলো, ইকুয়েডর জুড়েই সমালোচনা। বিশ্বকাপে প্রথম 2 ম্যাচ জয়হীন থাকার পর সেই সমালোচনার আগুনে ঘি ঢালেন ইকুয়েডর সমর্থকরা। তবে সেই আগুন পারফরমেন্স দিয়ে নিভিয়েছেন সেবাস্তিয়ান। তার অধীনেই 20 বছর পর বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছে দেশটা, যার পর পুরো ইকুয়েডরে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। সবকিছুর পেছনে একজন লম্বা চুলের আর্জেন্টাইন ভদ্রলোক, সেবাস্তিয়ান বেকাসেসে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ব্রাজিলকে ভয় নয়, বরং জয়ের আশা দেখছেন জাপানের কোচ মোরিয়াসু। ইতিহাস গড়ার লক্ষ্যেই মাঠে নামবে এশিয়ার প্রতিনিধিরা। বিশ্বকাপের নকআউট পর্বে এবার 5 বার চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে জাপান। শেষ 16-এ ওঠার কঠিন এই লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী জাপান কোচ হাজিমে মারিয়াসু। তার বিশ্বাস, ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল হলেও জয় পাওয়া
সম্ভব জাপানেরও। মারিয়াসু মনে করিয়ে দিয়েছেন সর্বশেষ প্রীতি ম্যাচে ব্রাজিলকে 3-2 গোলে হারিয়েছিল তার দল। সেই ম্যাচের ফল দলকে আত্মবিশ্বাসী করবে বলে মনে করেন তিনি। 29 জুন বাংলাদেশ সময় রাত 11টায় মাঠে নামবে দুই দল। কুমিল্লায় মাদক বিরোধী মানববন্ধনে অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা এবং স্কুল শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মাদক নিয়ে পুলিশকে তথ্য দিলে উল্টো মাদক কারবারিদের রোষানলে পড়তে হয়। পুলিশের ভূমিকা নিয়েও তারা তুলেছেন প্রশ্ন। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। স্কুল পড়ুয়া একমাত্র ছেলে গুলিবিদ্ধ হয়ে ঢাকায় হাসপাতালে ভর্তি, থামছেই না মায়ের কান্না। কুমিল্লা নগরীর কাটাবিল রফিকুদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইথান আহমেদ বৃহস্পতিবার পরীক্ষার ফি জমা দিয়ে টিফিনের বিরতিতে বাসায় যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় মাদক কারবারি অপু গ্রুপের ছোড়া গুলিতে গুরুতর আহত হয় ইথান। ফুসফুসে ছিদ্র হয়ে গেছে, গুলি কি বুঝি বুলেট চিকিৎসা চলতেছে না, আমি চাই দ্রুত চিকিৎসা চলুক। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে স্কুলের সামনে মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী। এক পর্যায়ে বিক্ষুব্ধরা স্কুলের পেছনে মাদক কারবারি অপুর আস্তানার গেট খোলার চেষ্টা করে। খবর পেয়ে অপু ও তার সহযোগীরা ঘটনাস্থলে গিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি অনেকে। পুলিশ উল্টা না আইনের লোক টেহা দেমি আমি কথা কয় না, আইনের লোকও লাভ নাই, আইন যাইও লাভ নাই। আইনও যে টেহাটা বেশি দে হেনের কথা কয়। ঝগড়া থামে গেলে প্রশাসন চলে যায়, এরপর আর কোনো অ্যাকশন থাকে না। প্রশাসন এটা অ্যাকশন নিলে এলাকা নির্মূল হয়ে যায়। কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। খোঁজ খবর নেন আহতের পরিবারের। মানুষকে নিরাপদে বাঁচার, থাকার যত রকমের প্রচেষ্টা আমাদের আছে, পুলিশ সেই চেষ্টা করে যাবে। আমরা সেই নির্দেশনা দিয়েছি, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। এই ঘটনায় অভিযুক্ত অপু সহ 6 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অপুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আমিনাত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বাংলাদেশ, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকের ব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনায় তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাল তলোয়ারহীন, নিধিরাম সর্দার। তাই সংস্থাকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। দিবসটির আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আক্ষেপ করে বলেন, প্রায় 250 বছরের আইন দিয়ে বর্তমানে মাদক প্রতিরোধ বা নির্মূল সম্ভব নয়। তাই নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এটিকে যুগোপযোগী করার কাজ চলছে। আইন ছিল না, রাষ্ট্র কিভাবে চলেছে মালুম নাই। আইন করে যায়, বাস্তবায়নের সময় ভুল ত্রুটি হয়তো ধরা পড়বে, সেটা সংশোধন হবে। তা আইনই নাই, বাস্তবায়ন হবে করতে গিয়ে। জুয়ার বিরুদ্ধে কিভাবে ফাইট করব, মাদকের বিরুদ্ধে কিভাবে সংগ্রাম করব? ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার ফাইট করতে যাচ্ছে অটোমেটিক অস্ত্রওয়ালা মাদক কারবারিদের বিরুদ্ধে। সীমান্তে অনুপ্রবেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে তার দাবি, ভারত চেষ্টা চালালেও কেউ অনুপ্রবেশের সুযোগ পায়নি বাংলাদেশে। আপনাদের কাছে কি পরিসংখ্যান আছে, কতজন পুশিন হয়েছে? আছে? আমাদের কাছেও আপনাদের এই যে সংখ্যা উল্লেখ করছেন সেরকম কোনো সংখ্যা নাই। আমরা একজনকেও পুশিন হতে দেইনি। আমাদের বিজিবি সতর্ক অবস্থায় আছে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গেও হালনাগাদ তথ্য জানান মন্ত্রী। বেনজিরকে গ্রেপ্তার করার পরে যে ইমেইলে মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে, আমরা 3 দিনের ভিতরে তৈরি করে দিই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটা ইউই গভর্নমেন্টের কাছে গিয়েছে, আমাদের এমবেসি ইউই গভর্নমেন্টের কাছে হস্তান্তর করেছে কয়েকদিন আগে। ইউই গভর্নমেন্টের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় না, আশা করি খুব শিগগির জানানো হবে। ধন্যবাদ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এ মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান। তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সংসদে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের বিষয়ে উদাসীন।
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। সরকারকে এই হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে জামাত আমির ও বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথভাবে দায়িত্ব পালন না করায় ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার আপন মন্ত্রণালয় এটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হয় দেশে কোনো পরিবর্তন আসেনি বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এই দাবি জনগণের জন্য, এই রায় দিয়েছে জনগণ, জনগণের স্বার্থেই এই দাবি বাস্তবায়িত হতে হবে। এ সময় সরকারকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইতিবাচক সব কাজে সহযোগিতার আশ্বাস দেন ডাক্তার শফিকুর রহমান। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কারবালার বিয়োগান্তক ঘটনার স্মরণে মর্শিয়ার নগরী ঢাকা। তাজিয়া আর শোক মিছিলের মাতমে রব উঠেছে হায় হোসেন হায় হোসেন। সবচেয়ে বড় তাজিয়া বের হয় পুরান ঢাকায়। শিয়া সম্প্রদায়ের প্রার্থনা, সমাজ থেকে দূর হোক সব অন্যায় অনাচার। নীল শিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দসী কারবালা ফুরাতে, সে কাঁদনে আশু আনে সীমারের ছোড়াতে। কারবালার প্রান্তরে বিয়োগান্তক ঘটনার স্মরণে শোক মিছিল। এই ঘটনায় নির্মমভাবে শাহাদাত বরণ করেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারের সদস্য ও সঙ্গীরা। এদিনে মার্জিয়া বা আহাজারিতে বুক ভারী হয়ে আসে শিয়া সম্প্রদায়ের মানুষের। সকালে মোহাম্মদপুর শিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয় এই শোক মিছিল। মিছিলে বহন করা হয় নানা পতাকা আর মোটিভ। অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্যকে তুলে ধরার চেতনাকে স্মরণ করেন মিছিলে অংশগ্রহণকারীরা। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি তার রক্ত দিয়ে ইসলামের যে সঠিক মর্ম সেটা 1400 বছর টিকিয়ে রেখেছে। নিশ্চয় ইমাম হুসাইন হেদায়েতের প্রদীপ এবং নাজাতের তরি। কিয়ামত পর্যন্ত এই জজবা থাকবে যে মাওলা হোসেন ইসলামের জন্য জান দিয়েছেন। 61 হিজরিতে বর্তমান ইরাকের কারবালার প্রান্তরে এজিদ বাহিনীর পৈশাচিকতা গভীর ক্ষত তৈরি করে শিয়া সম্প্রদায়ের হৃদয়ে। সেই থেকে অন্যায়ের বিরুদ্ধে তাদের লড়াই, শোককে শক্তিতে রূপান্তরের আকাঙ্ক্ষা। এই শোক মিছিলে নারী পুরুষ নানা বয়সীরাও অংশ নেন। কারবালার যা শিক্ষা সেটা হচ্ছে গিয়ে কখনো জুলুম জালিম এবং বাতিল শক্তির সামনে মাথা নত না করা। আমরা শিয়ারা যদি এটা না করতাম, আমার মনে হয় কারবালার ইতিহাসটা মুছে যেত। মিছিলে ছিল ব্যাপক নিরাপত্তা আয়োজন। আসাদ গেট, মানিক মিয়া এভিনিউ, ফার্ম গেট হয়ে নাখালপাড়া, ইমামবাড়া গিয়ে শেষ হয় মিছিলটি। কালো পোশাকে বুকের উপর ডান হাত রেখে মাথা নত। চারপাশ জুড়ে শুধু শোকের উচ্চারণ, হাই হোসাইন হাই হোসাইন। শত বছরের ঐতিহ্য ধরে রেখে কারবালার শোক স্মরণে হস্তিন দালান থেকে বের করা হয়েছে এই তাজিয়া মিছিল। হাজারো মানুষ অংশ নিয়ে ইমাম হোসেন ও তার সঙ্গীদের প্রতি শ্রদ্ধা জানান এই মিছিলের মাধ্যমে। হাজারো মানুষের মাতমে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। মিছিলে অংশ নেয়া শিয়া সম্প্রদায়ের মানুষের হাতে ছিল নিশান। এছাড়া আলম, দুলদুল ঘোড়ার প্রতীক, পাঞ্জা সহ বিভিন্ন ধর্মীয় প্রতীকও বহন করেন তারা। কারবালার ইতিহাস সত্যের পক্ষে দাঁড়িয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন উৎসর্গের ইতিহাস। শিয়া সম্প্রদায়ের প্রার্থনা, সমাজ থেকে যেন সব অন্যায় অনাচার দূর হয়। এই যে অত্যাচার, এই অত্যাচারের একমাত্র প্রতীকী ছিলেন ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম। তাকে যে সহ্য করতে হয়েছে, আজকে আমরা যে মিছিল বের করি সে মিছিলই তার উদাহরণ। ইমামবাড়া থেকে যাত্রা শুরু করে মিছিলটি বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, জিকাতলা হয়ে পৌঁছায় ধানমন্ডি লেক। প্রতীকী তাজিয়া বিসর্জন করা হয় এখানে। মিছিল শেষে বাদ জুমা হস্তিন দালানে ফাঁকা শিকানি নামে পরিচিত শিরনি বিতরণ করা হয়। তাজিয়া মিছিলে নিরাপত্তায়ও ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।
পবিত্র আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল করেছেন শিয়া মতাবলম্বীরা। সকালে খুলনা নগরীর আলতাপোল লেনের আঞ্জুমানে পাঞ্জাতনি থেকে মিছিল বের হয়। সাউথ সেন্ট্রাল রোড, শহীদ হাদিস পার্কের মোড় সহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় কালো পতাকা ও পোশাক পরে নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষ মিছিলে অংশ নেন। এর আগে ইসলামী শিক্ষা কেন্দ্রে কারবালার শহীদদের স্মরণে দোয়া ও প্রতীকী রওজা জিয়ারত অনুষ্ঠিত হয়। রাজবাড়ী শহরের খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি শোক র্যালি বের হয়। আঞ্জুমানি কাদেরিয়া নেতাদের নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় র্যালিটি। এ সময় খালি পায়ে হাজার হাজার ইমাম হুসাইন অনুসারীরা শোক মিছিলে অংশ নেয়। রাস্তার দুপাশ থেকে গোলাপ জল ছিটানোর পাশাপাশি শরবত বিতরণ করা হয়। মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়িতে সকাল থেকে জড়ো হতে থাকেন ভক্তরা। ফাতেহা পাঠের পাশাপাশি ছিল জারি, সারি, মার্সিয়া ও মাতম সহ নানা আয়োজন। এছাড়া বের করা হয় তাজিয়া মিছিল। এতে অংশ নেন নানা বয়সী মানুষ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শোক র্যালি ও তাজিয়া মিছিল বের করা হয়। যুদ্ধ সংঘাত আর অস্থিরতার মধ্যেই তাজিয়া মিছিল ও মাতম সহ নানা আনুষ্ঠানিকতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হয়েছে পবিত্র আশুরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্মৃতি বিজড়িত ইরাকের কারবালা প্রান্তর থেকে বের হয় তাজিয়া মিছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ছিল কারবালা জুড়ে। এছাড়া ইরান, লেবানন ও ইয়েমেনেও হাজার হাজার মানুষের অংশগ্রহণে হয়েছে শোক মিছিল। এ সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত স্বজনদের স্মরণ করেন ইরানিরা। পবিত্র আশুরায় শিয়া সম্প্রদায়ের মাতমের রীতি হাজার বছরের। এই দিনেই ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করে ইয়াজিদের অনুসারীরা। সেই স্মৃতি স্মরণ করে ঐতিহাসিক কারবালা ময়দান থেকে প্রতি বছরের মতো এবারও বের হয় তাজিয়া মিছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিয়া মতবাদের অনুসারীরা সামিল হন মিছিলে। ইমাম হুসাইনের মাজারে জড়ো হয়ে মাতম করেন তারা। প্রতি বছর আমরা কারবালায় সমবেত হই ইমামের আহ্বানে সাড়া দিতে এবং তার সেই শোককে স্মরণ করতে, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের মৃত্যু ভয় নেই, কারণ আমরা পরকাল ও শাহাদাতের চেতনায় উদ্বুদ্ধ। বিশ্বের নানা প্রান্ত থেকে তীর্থযাত্রীরা এসে প্রিয় ইরাকি জনগণের আতিথ্য গ্রহণ করেছেন। ইরাক সরকার তীর্থযাত্রীদের স্বাগত জানিয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই শিয়া প্রধান দেশ ইরানে পালিত হয়েছে পবিত্র আশুরা। কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে রাজধানী তেহরানে মাতমের ঝড় ওঠে। শোকাবহ দিনটিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ স্বজনদেরও স্মরণ করেন ইরানিরা। ইরানের জনগণ এমন কোনো আলোচনা মেনে নেবে না যা শত্রুর স্বার্থ রক্ষা করে, যেখানে ট্রাম্প নিজের শর্ত চাপিয়ে দিতে চান এবং প্রতিদিন আমাদের জন্য নতুন নতুন শর্ত জুড়ে দেন। আমরা যত বেশি ছাড় দেব, শত্রুরা তত বেশি আগ্রাসী ও নৃশংস হয়ে উঠবে। পবিত্র আশুরার অন্যতম বড় আয়োজন ছিল ইয়েমেনে। রাজধানী সানায় তাজিয়া মিছিল, শোকের মাতম সহ নানা আনুষ্ঠানিকতায় দিনটি স্মরণ করে হুতি বিদ্রোহীরা। এছাড়া ইসরায়েলি হামলায় বিধ্বস্ত জনপদ লেবাননেও শিয়ারা যথাযথ মর্যাদায় পালন করেছেন পবিত্র আশুরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা ও 3 মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন নিহত শাহিনুরের ছেলে সিফাত। পুলিশ বলছে সন্দেহভাজন ফল বিক্রেতা ও গণপিটুনিতে মারা যাওয়ার হত্যা রহস্য উদ্ঘাটনে সময় লাগছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে মরদেহগুলো। ঘাতকের হাতে প্রাণ গেছে মা ও 3 বোনের। বাবাকে হারিয়েছিলেন বছর 7 আগেই। 18 বছর বয়সেই গোটা পৃথিবী যেন থমকে গেছে জুনায়েদ ইসলাম সিফাতের। বাবার মৃত্যুর পর পরিবারের হাল ধরেন সিফাত। থামতে দেননি বোনদের পড়ালেখা। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই খবর আসে রায়পুরায় ভাড়া বাসায় ঢুকে তার মা ও 3 বোনকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্ত। ছুটে গিয়ে দেখতে পান পরিবারের সদস্যদের রক্তাক্ত মরদেহ। আরেকবার ফোন দিয়েছে কি আসতে আবার বাড়াইছে তাদের বাসার দিকে আসি, তো দেখি আম্মু রান্না করে পড়েছে রক্তাক্ত অবস্থা, আর 3 বোন ভিতরে 3 জন। পয়সার লোক আমার মাইয়ার কিছু স্বর্ণ অলঙ্কার আছিল, ইদিল বোমার তারে।
বিক্ষুব্ধ জনতার পিটুনিতে প্রাণ গেছে ফল বিক্রেতা সন্দেহভাজন অন্তরের। হত্যার মোটিভ জানতে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। সকালে সদর হাসপাতালে মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়। সাসপেক্ট অ্যাকিউজড সেও মারা গেছে, ভিকটিম সেও মারা গেছে, যার কারণে এর ক্লু উদ্ঘাটন করতে একটু সময় লাগতেছে। ভেজাইনাল সোয়াবের কালেকশন করার কথা বলা হয়েছে, আমরা ভেজাইনাল সোয়াব কালেকশন করেছি, সেটা আমরা রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত কিছু পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মা ও 3 মেয়ের মরদেহ। এরপর গ্রামের বাড়ি কুমিল্লা হোমনার উদ্দেশ্যে রওনা হয় মরদেহবাহী অ্যাম্বুলেন্স। লক্ষ্মীপুরের রায়পুরা থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছেন সিফাত। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে 5 সন্তানের জননীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আটক করা হয়েছে 2 জনকে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বড় মেয়ে বাদী হয়ে বাংলা বাজার থানায় এই মামলা করেন। পুলিশ জানায় মহেশপুর গ্রামে নিহত রাশিদা আক্তারের স্বামী দেলোয়ার হোসেন একটি হত্যা মামলার আসামি হয় দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া। বৃহস্পতিবার সকালে নিজের গৃহপালিত 7টি পশু নিয়ে অন্যত্র যাচ্ছিলেন রাশিদা। এ সময় তার উপর হামলা চালায় গ্রামের রহিম মেম্বারের লোকজন। অভিযোগ, রাশিদাকে উদ্ধারের জন্য গেলে পিটিয়ে আহত করা হয় তার 2 মেয়েকেও। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 3 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাশিদাকে ঢাকায় পাঠান চিকিৎসক। পথেই মৃত্যু হয় তার। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রহিম মেম্বার। ধর্ম নিয়ে কটূক্তি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার পর সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা। দুপুরে উপজেলার ঘরগটি গ্রামে যান তারা। ক্ষতিগ্রস্তদের সহায়তা আশ্বাসের পাশাপাশি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এমপি। বলেন, দেশের সম্প্রীতিকে নষ্ট করতে একটি চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত 23 জুন ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তি করাকে কেন্দ্র করে বাদাঘাট বাজার সহ আশেপাশে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত যুবকের ঘরবাড়ি সহ আশেপাশে কয়েকটি ধর্মীয় স্থাপনা ভাঙচুর করে বিক্ষুব্ধরা। ওই দিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। একটা চক্র চিন্তা ভাবনা করছে আমাদের এই সুন্দর সম্প্রীতিকে কিভাবে নষ্ট করা যায়। সবাই সজাগ দৃষ্টি থাকবেন। এই সব ঘটনায় সকলে মিলে এই ঘটনাকে মোকাবেলা করতে হবে। সীমান্তে কোনোভাবেই থামছে না বিএসএফ এর পুশিনের অপচেষ্টা। তবে বিজিবির কঠোর প্রতিরোধের মুখে তা সফল হচ্ছে না। ভোরে আবারও মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে 3 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি। পরে বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে 3 জনকে আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। পুশিন ও অনুপ্রবেশ ঠেকাতে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের দানের টাকার স্বচ্ছতা নিশ্চিতে একটি কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ আছে এই কমিটিতে। সকালে সার্কিট হাউসে এই সম্পর্কিত এক সভা শেষে সাংবাদিকদের সব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, দরগার উন্নয়ন, দানের অর্থ ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রমে যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আর্থিক হিসেবে স্বচ্ছতা আনতে একমত হয়েছে সবাই। বিভাগীয় ও জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, দরগা, মসজিদ, মাদ্রাসার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী 1 মাসের মধ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করবে। 4 জেলায় শনিবার খোলা থাকবে ব্যাংক। আমের মৌসুমে ব্যবসায়ীদের লেনদেন নির্বিঘ্ন রাখতে বৃহত্তর রাজশাহী অঞ্চলের বিভিন্ন আমের বাজার সংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখা সাপ্তাহিক ছুটির দিন শনিবারও সীমিত পরিসরে খোলা রাখা হবে। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। বলা হয়েছে, চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের 4 জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আম বাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হচ্ছে। এসব এলাকায় নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ ও জমা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। নির্দেশনা অনুযায়ী চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ, সদর গোমস্তাপুর ও ভোলাহাট, নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন আমের বাজার সংলগ্ন তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা আগামী 31 জুলাই পর্যন্ত শনিবার সীমিত পরিসরে খোলা রাখা যাবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনাও দেয়া হয়েছে। কার্টুনের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে সেফ থাকি সেফ রাখি শীর্ষক প্রতিযোগিতার সেরা কাজ নিয়ে বিশেষ প্রদর্শনীর
আয়োজন করেছে রাইড শেয়ার কোম্পানি পাঠাও। রাজধানীর 3 গ্যালারিতে 450টিরও বেশি জমা পড়া কার্টুন থেকে নির্বাচিত সেরা কাজগুলো প্রদর্শন করা হয়। গত 20 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় হেলমেট ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং যানবাহনের ফিটনেসের মতো প্রতিদিনের যাতায়াতের গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো কার্টুনের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানানো হয়েছিল। অনুষ্ঠানে স্বাগত অতিথিরা কার্টুনগুলোর সৃজনশীলতা এবং সড়ক নিরাপত্তা বিষয়ক বার্তাগুলো সম্পর্কে আলোচনা করেন। আয়োজকরা জানান, সবার মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। নীলফামারী 3 সংরক্ষিত আসনের সাবেক এমপি আশিকা সুলতানার 3 দিনের রিমান্ড মঞ্জুর। কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিছিল ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের অর্থের যোগানদাতার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। আজ গ্রেপ্তারের পর দুপুরে 2:30টায় তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, গত 19 জুন মিরপুর 1-এর অ্যাপেক্স ভবন সংলগ্ন বাটা শোরুমের সামনে 40-50 জন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মীরা মিছিল করে। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ড চেয়েছিল, তো আমরা ওই রিমান্ডের বিরোধিতা করেছি এবং রাষ্ট্রপক্ষকে আমরা বলেছি যে মামলার ঘটনা দেখিয়েছে 18-19 তারিখের ঘটনা, এবং সেই ঘটনা দেখে আজকে 26 তারিখ এসে গ্রেপ্তার করেছে। সেই ঘটনার সাথে আজকের যে আসামি তার কোনো সংশ্লিষ্টতা নেই। নানা কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সকালে পাবনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বের করা হয় শোভাযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। দিবসটি উপলক্ষে নাটোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। মাদকের বিস্তার ঠেকাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এছাড়া গোপালগঞ্জ, রংপুর, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্সের উদ্যোগে পরিচালিত হল এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংসে বিশেষ অভিযান। সকালে রাজধানীর বনানীতে কিছু সড়কে এই টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বনানীর 24 নম্বর সড়কের একটি নির্মাণাধীন আবাসিক ভবনে লার্ভা পাওয়ায় 50,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিয়মিত অভিযান চললেও এটি সফল করতে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত্রতত্র ময়লা না ফেলে এবং সচেতনতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সকলকে আহ্বান জানান তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে চালানো হামলায় প্রাণ গেছে কমপক্ষে 3 জনের। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালায় আইডিএফ। এই তথ্য জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ। আইন আরব শহরের বেশ কয়েকটি বাড়িতেও আগুন লাগিয়ে দেয় দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের অন্যতম শর্ত লেবাননে যুদ্ধ বন্ধ। কিন্তু দেশটিতে ইসরায়েলের চলমান আগ্রাসনে মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টা ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 4,200-রও বেশি মানুষ, আহত 12,000 মানুষ। এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।